বলছেনটা কি? ঠিকই বলছি। তখন আর মাথা কাজ করছিল না, স্টার্ট করাই ছিল গাড়ি। অ্যাক্সিলারেটরে চাপতেই স্টিয়ারিং যে কোন দিকে ঘুরে গেল, সোজা ধাক্কা লাগলো একটা বিশাল গাছে। আমার যদিও তেমন ব্যথা লাগেনি, বিশ্বাস করুন। তখনও সেই মহিলা মুহূর্তে চলে এসেছে গাড়ির পাশে, ওর হাতে উদ্যত ছুরি। নমস্কার শ্রোতা বন্ধুরা, কাহিনী ক্লাসিক্সের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন লেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়ের কলমে চুপি চুপি আসে। এটি একটি টান টান থ্রিলার কাহিনী, তাই শেষ অবধি শুনবেন। কিন্তু গল্পের শেষে থাকবে এই গল্প সম্পর্কিত একটি প্রশ্ন, যার সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরের গল্পের শুরুতে ঘোষণা করব। লেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়ের জন্মস্থান চন্দননগর, হুগলি। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর। বহু বছর ধরে বহু পত্রপত্রিকায় লেখালেখি, বেশ কিছু ছোট গল্প, ধারাবাহিক গল্প পাঠক মহলে অত্যন্ত সমাদৃত হয়েছে। লেখালেখির পাশাপাশি বাচিক শিল্পী এবং সম্পাদিকা হিসাবেও যথেষ্ট সমাদৃত। বহু সংকলন এবং সাহিত্য পত্রিকায় লেখিকার ছোট গল্প প্রকাশিত হয়েছে। ডেসক্রিপশন বক্সে লেখিকার গল্প সংকলনগুলি উল্লেখ করা থাকলেও আপনারা অবশ্যই পড়ে দেখবেন। শুনতে থাকুন আজকের গল্প চুপি চুপি আসে। অরুণের হঠাৎ করেই জঙ্গলমহলে ট্রান্সফার হয়ে গেল। ডোরার পরিষ্কার মনে পড়ছে যেদিন অরুণের সঙ্গে এখানে এসেছিল সেই দিনটার কথা। আসলে এত অল্প সময়ের আলাপে বিয়েটা হয়ে গেল। মাত্র 3 মাসের আলাপ ওদের। দুজনের দেখা হচ্ছিল না স্বাভাবিকভাবেই। বিয়ে করার তাগিদটা অরুণের ছিল বেশি। ডোরা বরং অপেক্ষা করতে চেয়েছিল। অরুণ, আমার মনে হয় দুজন দুজনকে আরেকটু চিনেই না হয়। যথেষ্ট চিনেছি তোমায়। দেখো, তুমি একজন পুলিশ অফিসার। বাবার আসলে পুলিশের চাকরিটা খুব একটা পছন্দ নয়, জানো। আমি কথা বলবো তোমার বাবার সঙ্গে। বিশ্বাস করো, আমি জীবনে কোনো দিনও রোমান্টিক স্বভাবের ছিলাম না। অথচ তোমাকে দেখার পর থেকেই সবকিছু কেমন যেন বদলে গেল। সত্যি বলছি, তোমার চোখের দিকে তাকালেই আমার কেমন যেন সব হিসেব গলিয়ে যায়। অরুণকে ডোরার বাবার সত্যি ভীষণ পছন্দ হয়েছিল। একমাত্র সন্তানকে হয়তো এমন পাত্রের হাতেই তার বাবা দিতে চেয়েছিল। কারোর সঙ্গে মেয়েকে অ্যাডজাস্ট করতে হবে না। আসলে ছোট থেকেই তো বড্ড অভিমানী ডোরা। অরুণের কেউ নেই। বাবা মা অনেক ছোটবেলায় মারা গিয়েছিল বলে ও এক জেঠুর কাছেই মানুষ। তিনিও কয়েক বছর আগেই মারা গেছেন। তাই পরিবার বলতে কিছুই ছিল না অরুণের। বড্ড তাড়াতাড়ি হয়ে গেল বিয়েটা। আর সঙ্গে সঙ্গেই তিলোত্তমা কলকাতাকে ছেড়ে চলে আসতে হলো এই নির্জন নিস্তব্ধ গ্রামে। অন্ধকার নামলেই আজকাল বড্ড অস্বস্তি হয় ডোরার। যেদিন প্রথম এখানে এলো সেদিনও এইরকম বৃষ্টি হচ্ছিল। বিকেলের শেষ আলোটা নিভে গিয়ে অন্ধকার নামছিল। ডোরা ক্লান্ত হয়ে গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়েছিল। হঠাৎ তার মনে হয়েছিল বাইরের অন্ধকারে সারি সারি সবুজ চোখ জ্বলছে। ঠিক তখনই লোহার মতো একটা শক্ত হাত ক্রমশ যেন চেপে ধরছিল ডোরাকে। ফ্যাঁস ফ্যাঁসে গলায় ওর কানের খুব কাছে এক নাগাড়ে কেউ যেন কিছু বলে যাচ্ছিল। গলা শুকিয়ে আসছে যে, তেষ্টা মেটাতেই হবে। রক্ত। উফ, কি হচ্ছে অরুণ? আমার লাগছে তো। চিৎকার করতেই ভেঙে গিয়েছিল ঘুমটা। কানে এসেছিল, কি হলো তোমার? শরীর খারাপ লাগছে? জল খাবে? আর বেশিক্ষণ লাগবে না, মিনিট 15-এর মধ্যেই পৌঁছে যাব। আশ্চর্য, অরুণের হাতে তো স্টিয়ারিং। তাহলে এইভাবে আমাকে চেপে ধরছিল কে? পুরোটাই কি মনের ভুল, নাকি এটা সত্যি কোনো বড় বিপদের অশনি সংকেত? সারা ঘরে ডোরা অস্থিরভাবে পায়চারি করতে শুরু করেছে। কিছুতেই ঘুম আসছে না।
টুকরো টুকরো চিন্তা মনটাকে তোলপাড় করছে। প্রথম দিকে তো সব ঠিকই ছিল, মাসখানেক হলো গ্রামটা সত্যি যেন আর আগের মতো নেই। ডাইনির আতঙ্ক যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গ্রাম জুড়ে। ওদের বাড়ি তখনই কাজে ঢুকেছে ঝুনু। মেয়েটার বয়স খুব জোর বছর 11-12। প্রথম দিনেই হাসি খুশি প্রাণচঞ্চল মিষ্টি মেয়েটাকে ভীষণ ভালো লেগেছিল ডোরার। এখন সেই মেয়েরই বিবর্ণ পাংশু মুখ দেখে বুকটা যেন বড্ড চিনচিন করে ওঠে তার। ডোরা লক্ষ্য করছে আজকাল কেমন যেন একটু একটু করে বদলে যাচ্ছে ঝুনু। ওর মুখে চোখে সব সময় একটা আতঙ্কের ছাপ। দিন দিন ওর আচরণ কেমন যেন অদ্ভুত হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই ফ্যাল ফ্যাল করে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে চেয়ে থাকে। সব সময় একটা একটা অন্যমনস্ক ভাব। কাজে তো একেবারেই মন নেই। আজ সকালে ওর আচরণটা একটু বেশি রকমের অস্বাভাবিক লেগেছিল। হঠাৎ করে ঝড়ের গতিতে এসে কাজ না করেই কেন যে আবার হঠাৎ ঝড়ের গতিতে চলে গেল সেটা কিছুতেই বুঝে উঠতে পারেনি ডোরা। ভীষণ মনে পড়ছে ঝুনুকে ধরে বেঁধে সেই তান্ত্রিকের বাড়ি নিয়ে গিয়েছিল ডোরা, বইটা ফিরিয়ে দিয়ে কিছু প্রশ্ন করবে বলে। মানুষের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে এরা যা ইচ্ছে তাই করে, বোকা বানায় সবাইকে। একটু দেখে আসা দরকার ব্যাপারটা। কোনো বদ মতলব যে নেই লোকটার, কে বলতে পারে? সেদিন শেষ বিকেলের আলো গাছের ডালের ফাঁকে ফাঁকে উঁকি ঝুঁকি দিচ্ছিল। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছিল দুজনে। এদিকের রাস্তাঘাট একেবারেই চেনে না ডোরা। ঝুনুর ভরসাতেই আসা। আর কত দূর রে? মুখের কথা শেষ না হতেই হাত তুলে ঝুনু দেখিয়েছিল দূরে বেশ পুরনো একটা বাড়ি, তবে সবচেয়ে সুন্দর দোতলার রঙিন কাঁচের জানলাটা। বেশ উজ্জ্বল নীল রঙের কাঁচ। বাইরের ফটক খুলে দরজা অবধি এগিয়ে গিয়ে কলিং বেল বাজিয়েছিল ডোরা। পুরনো কাঠের জানলাগুলো পুরু ধুলোয় ঢাকা। একটা স্নিগ্ধ লালচে আলোয় ভরেছিল চারপাশ। আগুনের গোলার মতো সূর্যটা ডুবে যাচ্ছিল। পাখির দল বাসায় ফিরছিল সেই সময়। বাইরে দাঁড়িয়ে চারপাশের শান্ত স্নিগ্ধ নির্জন প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে ডোরা লক্ষ্য করেছিল ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল ঝুনুর মুখ। কিছুক্ষণ অপেক্ষা করার পর খুট করে একটা শব্দে খুলে গিয়েছিল দরজাটা। সামনে দাঁড়িয়েছিল এক বেঁটে খাটো গোলগাল চেহারার ভদ্রলোক। মাথায় কাঁচা পাকা উস্কো খুস্কো চুল, চোখে চৌকো ফ্রেমের চশমা। একবার ঝুনুর দিকে তাকিয়ে ম্লান হেসে তারপর ডোরাকে বলেছিলেন, বলুন, কি দরকার? লোকটাকে দেখে অবাক হয়েছিল ডোরা। একে তো তান্ত্রিক বলে মনে হচ্ছে না। ভিতরে আসতে পারি? আসুন। দরজা ছেড়ে সরে দাঁড়িয়েছিলেন ভদ্রলোক। ভিতরে ঢুকে ডোরা বুঝেছিল বাড়িটা বহু বছরের পুরনো। ভিতরটা যেন আশ্চর্য রকমের ঠান্ডা। দেশ বিদেশের নানা বহু মূল্যবান জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। একেবারেই সুন্দর করে সাজানো নয়, বরং বড্ড অগোছালো। সুন্দর সুন্দর প্রাচীন আসবাবপত্রগুলোর উপরে পুরো ধুলোর আস্তরণ। ঘরের দেওয়ালে টাঙানো একটা বিশাল ঘড়ি, কিন্তু সেটা বন্ধ। মুহূর্তে মনে হয়েছিল সময় যেন এখানে থেমে গেছে। একটা মারাত্মক নৈশব্দ ঘিরেছিল বাড়িটাকে, অথচ অদৃশ্য কারোর উপস্থিতি ডোরা যেন উপলব্ধি করতে পেরেছিল বারংবার। কারা যেন মৃদু স্বরে ফিসফিস করে কথা বলছিল, কিন্তু কাউকে তো দেখতে পায়নি। হঠাৎ কয়েকটা ছায়ামূর্তি যেন অন্ধকারে চকিতে সরে গিয়েছিল। এক ঝলক ঠান্ডা ঝোড়ো হাওয়া কাঁপিয়ে দিয়েছিল শরীর। ঠিক তখনই ভেসে এসেছিল মৃদু কান্নার শব্দ, যেন যেন ডুকরে ডুকরে কাঁদছে কেউ। কে কে কাঁদছে? কেউই না, এই বাড়িতে আমি একাই থাকি।
তন্ত্র সাধনা করি, কেউ ব্যাঘাত ঘটাক আমি চাই না। আপনার বইটা হয়তো কৌতূহলবশে ঝুনু নিয়ে গিয়েছিল। এই নিন, দিয়ে গেলাম আমি। একটাই অনুরোধ, মানুষের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে ভয় দেখিয়ে তাদের বোকা বানাবেন না। আমি কাউকে বোকা বানাচ্ছি না, মানুষকে সাহায্য করাই আমার কাজ। বিয়ে করিনি, সংসার নেই, মানুষের জন্যই আমি কাজ করি। না বোকা বানালেই ভালো। চুপি চুপি প্রতি রাতে ডাইনি শিকার ধরতে আসে, কেউ অন্ধকারে বাইরে ঘোরাঘুরি করবে না, এসব বলে আপনি ভয় দেখাননি? এটাও মানুষের উপকারের জন্য। ভদ্রলোক কোনো জবাব দেননি সেদিন। আবহাওয়ার গতিক ভালো নয় বুঝেই আর দেরি না করে বেরিয়ে পড়েছিল ওরা দুজন। রাত বাড়ছে, আকাশের অবস্থা হঠাৎ করেই খারাপ হচ্ছে ক্রমাগত। বৃষ্টির বেগের সঙ্গে ঝড়ের দাপটটা ধীরে ধীরে বাড়ছে। জানলার ধারে নিশ্চুপে দাঁড়িয়ে আছে ডোরা। রাস্তার আলোগুলো যেন মৃদু কাঁপতে শুরু করেছে এখন। ঠিক তখনই মনে হলো আবছা অন্ধকারে কেউ যেন দাঁড়িয়ে আছে একটু দূরেই। খোলা জানলা দিয়ে অল্প অল্প জলের ছাট এসে ঢুকতে লাগলো ভিতরে। জানলা বন্ধ করলো না ডোরা, এমনিতেই বড্ড দমবন্ধ পরিবেশ। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে কেমন শিউরে উঠল শরীরটা, একটু যেন ঝিমঝিম করে উঠল মাথাটা, কিন্তু অস্পষ্ট অবয়বটা মিলিয়ে গেছে ততক্ষণে। এই প্রথমবার ডোরার মনে হলো আজকাল কেউ কি সত্যি ওকে ফলো করে? যদি সত্যি কেউ ফলো করে থাকে, কি তার উদ্দেশ্য? সে এখন কোথায়? সে কি এখন জমাট বাঁধা অন্ধকারের কোনো গোপন কোণায় লুকিয়ে পড়েছে? কে বলতে পারে। তবে যাই ঘটে যাক, ভয় পেলে চলবে না। নিজের সঙ্গে এক প্রকার লড়াই শুরু হয়েছে ডোরার। বিজ্ঞান আর অন্ধবিশ্বাসের মধ্যে লড়াই। কে জানে, এই পৃথিবীতে কত কিছুই তো যথার্থ ব্যাখ্যা মেলেনি। এলাকার মানুষের যেটা বিশ্বাস তা হয়তো সব ব্যাখ্যার ঊর্ধ্বে। ডাইনি সম্পর্কে মাসখানেক আগে থেকেই ঝুনু বারবার সাবধান করেছে ডোরাকে, রাতে জাগতে বারণ করেছে। রাতের অন্ধকারেই নাকি প্রতিদিন ডাইনি বার হয় তার শিকারের খোঁজে। এলাকায় হঠাৎ করে নিখোঁজ হচ্ছে লোকজন, পরে জঙ্গলে তাদের বডি খুঁজে পাওয়া যাচ্ছে। ব্যাপারটা মারাত্মক হলেও ডাইনির কথাটা হেসে উড়িয়ে দিয়েছিল ডোরা। বলেছিল, তুই রাতে কি করিস? আমি জেগে আছি না ঘুমোচ্ছি তাই নি তোর এত মাথা ব্যথা কেন? তোর ডাইনি আমার কিচ্ছু করতে পারবে না, টিকিও ছুতে পারবে না, বুঝলি? ভীষণ করুণ দেখাচ্ছিল তখন ঝুনুর মুখটা। বেচারি এই কদিনেই ডোরাকে বড্ড ভালোবেসে ফেলেছে। ভাবনায় ছেদ পড়ল কলিং বেলের শব্দে। এত রাতে কে এলো? নিশ্চয়ই মনের ভুল। নিষ্পন্দ কয়েকটা মুহূর্ত কেটে গেল। না না, মনের ভুল তো নয়। আবার বেজে উঠল বেল। কেমন যেন একটা অস্বস্তি শুরু হয়েছে শরীরে। হাত পা খানিকটা অবশ হয়ে আসছে কি? না না, এসব নিশ্চয়ই মনের ভুল। এমন তো হবার কথা নয়। তবে কি এই বইটায় যা লেখা আছে সব সত্যি? ডাইনির আগমন হলে হাত পা ধীরে ধীরে অবশ হতে শুরু করে। বাইরে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। প্রচণ্ড জোরে খুব কাছেই কোথাও বাজ পড়ল। বুকটা ধড়াস করে উঠল। নিজের উপর কিছুতেই নিয়ন্ত্রণ হারালে চলবে না। ধীর পায়ে ডোরা এগিয়ে গেল দরজার দিকে। দরজা খোলা মাত্র কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ল একজন মহিলা। আগন্তুকের মুখ দেখে মনে হলো মহিলার বয়স আন্দাজ 50-55। ফ্যাকাশে রক্তশূন্য মুখ, দাঁতগুলো যেন খোলা ঠোঁটের ফাঁকে একটু বেশি রকম চকচক করে উঠল হঠাৎ। অরুণ নেই, এই অবস্থায় এত রাতে দরজা খোলাটা উচিত হয়নি বোধহয়। কিন্তু নিজের হাতের উপরে সত্যি যেন কোনো নিয়ন্ত্রণ ছিল না ডোরা। কিছু বুঝে ওঠার আগেই তো ঝড়ের গতিতে ভিতরে ঢুকে পড়েছে মহিলা। বিশ্বাস করুন,
আমি খুব বিপদে পড়েছি, না হলে এত রাতে বিরক্ত করতাম না। অসম্ভব কাঁপছে মহিলা। এবার ওর অসহায় অবস্থা চোখে পড়ল ডোরার। ভয়ে উৎকণ্ঠায় বিবর্ণ হয়ে গেছে মুখটা। দরজা বন্ধ করতে করতে ডোরা শান্ত স্বরে বলল, কি হয়েছে? শরীর খারাপ লাগছে আপনার? আমার খুব বিপদ, কেউ আমাকে খুন করতে চায়, প্লিজ আমাকে বাঁচান। বাড়ি ফেরার পথে কোনো মতে মৃত্যুর হাত থেকে বাঁচতে পাগলের মতো ছুটতে শুরু করেছিলাম। খুলে বলুন কি হয়েছে। আমার হাজব্যান্ড একজন পুলিশ অফিসার, যদিও উনি নেই এখন, তবে কোনো ভয় নেই আপনার। আমার নাম সবিতা, সবিতা সেন। কিছুদিন হলো কলকাতা থেকে এখানে এসেছি। আসলে আমি একজন সোশ্যাল ওয়ার্কার, এনজিওর কাজেই এখানে আসা। দু একটা গ্রাম ঘুরে ফিরতে ফিরতে এত রাত হয়ে যাবে বুঝতে পারিনি। তারপর? যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেটা একেবারেই নির্জন, কিন্তু যা ঘটলো আমার সঙ্গে। কি হয়েছিল? অন্ধকারে একটা ছায়ামূর্তি এসে পড়লো গাড়ির একেবারে সামনে। খুব জোরে ব্রেক চেপে কোনো মতে গাড়ি দাঁড় করালাম। ঠিক তখনই সে গাড়ির জানলায় এসে দাঁড়ালো। বিপদে পড়েছে ভেবে কাঁচ নামাতেই দেখলাম ছুরি হাতে একজন মহিলা। আবছা অন্ধকারে ছুরিটা চকচক করে উঠল। মহিলার মুখটা ওড়নায় ঢাকা ছিল। কিছু বুঝে ওঠার আগেই সে সোজা ছুরি চালিয়ে দিল আমায় লক্ষ্য করে। বলছেনটা কি? ঠিকই বলছি। তখন আর মাথায় কাজ করছিল না, স্টার্ট করাই ছিল গাড়ি। অ্যাক্সিলারেটরে চাপতেই স্টিয়ারিং যে কোন দিকে ঘুরে গেল, সোজা ধাক্কা লাগলো একটা বিশাল গাছে। আমার যদিও তেমন ব্যথা লাগেনি, বিশ্বাস করুন তখনও সেই মহিলা মুহূর্তে চলে এসেছে গাড়ির পাশে, ওর হাতে উদ্যত ছুরি। তারপর? কোনো মতে রক্ষা পেয়েছি। উল্টো দিকে দরজা খুলে বার হয়ে প্রাণ বাঁচাতে পাগলের মতো ছুটতে ছুটতে। শেষের কথাগুলো আর বলতে পারলেন না ভদ্রমহিলা। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন মেঝের ওপর। কিং কর্তব্য বিমূঢ় হয়ে ডোরা রান্নাঘরের দিকে ছুটে গেল। জলের পাত্রটা এনে ভদ্রমহিলার মুখে চোখে জলের ঝাপটা দিতে লাগলো। একটু পরেই চোখ খুলল ভদ্রমহিলা। আপনি ঠিক আছেন? হ্যাঁ, একটু বাথরুমে যেতে পারলে ভালো হয়, বড্ড বমি আসছে। ঠিক আছে, সাবধানে আসুন আমার সঙ্গে। বাথরুমে মহিলাকে পৌঁছে দিয়ে বাইরের সোফায় এসে বসে ডোরা। মনটা বড্ড অস্থির হয়ে আছে। ওই ব্ল্যাক ম্যাজিকের বইটা যেন চুম্বকের মতো টানছে। সোজা ঘরে এসে বইটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো ডোরা। ঠিক তখনই বাথরুম থেকে একটা আর্ত চিৎকার ভেসে এলো। ডোরা দৌড়ে বাথরুমের দরজা এসে দেখল দরজা সামান্য খোলা। ভদ্রমহিলা দরজার সামনেই পড়ে আছেন। অসহ্য যন্ত্রণায় একটা গোঙানির মতো শব্দ বার হয়ে আসছে ওর মুখ থেকে। কি হয়েছে? বাথরুমের জানলায় কেউ উঁকি দিচ্ছিল, কাঁচের বাইরে কেউ ছিল। সত্যি বলছি, আমি দেখতে গিয়ে পা পিছলে খুব জোরে আছড়ে পড়লাম। ভীষণ ব্যথা করছে। কোনো মতে ওকে হাত ধরে তুলে সোফার উপরে বসিয়ে দিল ডোরা। তারপরে এক দৌড়ে বাথরুমে গিয়ে ঢুকল। যা ভেবেছিল ঠিক তাই, মহিলা ভুল দেখেননি। জানলা দিয়ে উঁকি দেবার চেষ্টা করেছিল কেউ। জানলার কাঁচটা নামানো। ওখানে চোখ রাখতেই ডোরা একটু চমকে উঠল, কারণ আবছা অন্ধকারে ওর বুঝতে অসুবিধা হলো না যে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছে সে আর কেউ নয়, ঝুনু। এত রাতে এসে ডোরার বাথরুমে উঁকি দিচ্ছিল। ওর মতলবটা কি? মিসেস সেন তখনও ব্যথায় কাতরাচ্ছেন। আপনি আরেকটু সহ্য করুন, আমি বরফ দিয়ে দিচ্ছি পায়ে। একটা পেন কিলার দিচ্ছি, একটু খেয়ে নিন। আর আজ রাতটা এখানেই আপনি রেস্ট নিন। কাল না হয় বাড়ি গিয়ে একবার ডক্টর দেখিয়ে দেবেন। জানেন তো, আমার বিপদের আশঙ্কা করে কয়েকদিন আগেই একজন আমাকে সাবধান করেছিলেন। তখন খুব রাগ হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে উনি ঠিক বলেছিলেন। আসলে
আমি তো গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মানুষদের মন থেকে অন্ধবিশ্বাস দূর করে বিজ্ঞান চেতনা জাগানোর চেষ্টা করি। ওকে থামিয়ে ডোরা বলে উঠল, কে আপনাকে সাবধান করেছিল? চেনেন তাকে? না না, লোকটা হঠাৎ আমার ঘরে হাজির হয়ে বলেছিল, আপনি আমায় চিনবেন না, তবে আমি কিন্তু আপনাকে চিনি ম্যাডাম। একা এখানে কাজ করতে এসেছেন কেন? আমি রেগে বলেছিলাম, আপনার মতলব কি সেটাই বলুন। এলাকাটা তো আর ভালো নেই ম্যাডাম, আপনি একা মহিলা, ভাবলাম আপনাকে একটু সাবধান করে দিয়ে চাই। রাতে বাইরে খুব একটা ঘোরাঘুরি করবেন না, এমনকি কোনো শব্দ পেলেও সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বেরোবেন না। উপদেশের জন্য অনেক ধন্যবাদ, আপনি আসুন। আমি খুব ব্যস্ত, একটা জরুরি কাজ করছি এখন বলেই মুখের ওপরেই দরজা বন্ধ করে দিয়েছিলাম। জানেন, মনে হাজার প্রশ্ন ভিড় করেছিল। কে লোকটা? কেনই বা ধূমকেতুর মতো হঠাৎ এলো? নিছক ভয় দেখাতে, নাকি অন্য কোনো মতলব আছে? বাইরের জমাট মাথা অন্ধকারের দিকে তাকিয়ে আরও একবার শিউরে উঠলেন ভদ্রমহিলা। দিনের চেনা প্রকৃতি রাতে কেমন যেন অচেনা হয়ে যায়, তাই না? ধীরে ধীরে রহস্যময় হয়ে ওঠে চারপাশের সবকিছুই। ডোরা মহিলার মুখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। মাথার চিনচিনে ব্যথাটা বাড়তে শুরু হয়েছে এবার। একটা বিশ্রী ভয় যেন সত্যি আষ্টে পৃষ্ঠে চেপে ধরছে। কোনো মতে প্রশ্ন ছুঁড়ে দেয় ডোরা। আচ্ছা, যে আপনাকে সাবধান করতে গিয়েছিল তার চেহারা কেমন মনে আছে? হ্যাঁ, হাইটটা বেশ কম, মাথায় কাঁচা পাকা চুল। ভদ্রমহিলাকে থামিয়ে ডোরা বলে ওঠে, গোলগাল চেহারা আর চোখে চৌকো ফ্রেমের চশমা। বুঝতে পেরেছি। মানে আপনি চেনেন নাকি? বলবো পরে সব আপনাকে, এখন আপনি বিশ্রাম নিন। মনে মনে ডোরা ভাবে, অরুণকে কাল সকালেই ফোনে পুরো ব্যাপারটা জানাতে হবে। ওই সাধু বাবার মতলবটা কি মোটেই বোঝা যাচ্ছে না। ঝুনুকেও আজকাল আর বিশ্বাস করাটা মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক তখনই মনে হলো বাইরের দরজায় কেউ যেন বেশ জোরে ধাক্কা দিচ্ছে। ডোরা ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে কাউকেই দেখতে পেল না। আশ্চর্য, এটুকু অনুমান করতে পারল বাইরে ক্রমাগত ঝড়ের বেগ বেড়েই চলেছে। একটা ভয় আর আতঙ্ক যেন ঘরটাকে অন্ধকূপ করে তুলেছে। ঠিক তখনই কাঁপতে কাঁপতে ঘরের আলোগুলো নিভে গেল হঠাৎ। মিসেস সেন বিড়বিড় করলেন, বড্ড ভয় করছে আমার। কোনো ভয় নেই আপনার, আপনি নিশ্চিন্তে রাতটা এখানে থাকুন। ঠিক তখনই বাইরে থেকে আসা একটা শব্দ শুনে দরজা খুলে বাইরে এলো ডোরা। মনে হলো কিছুটা দূর থেকে ভেসে আসছে আওয়াজটা। তাড়াতাড়ি মিস সেনকে বরফ লাগিয়ে মেডিসিন দিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে দিল ডোরা। ঘরের অন্ধকার কিছুটা প্রশমিত হতে ডোরার আবার চোখ পড়ল মিসেস সেনের দিকে। আতঙ্কে বিবর্ণ হয়ে আছে ভদ্রমহিলার মুখটা। আপনি একটু বিশ্রাম নিন, ওঠার দরকার নেই। আমি দরজা বাইরে থেকে লক করে যাচ্ছি। দ্রুত পায়ে বাইরে এলো ডোরা। তারপর হাঁটতে শুরু করলো শব্দ লক্ষ্য করে। বাইরে ভীষণ অন্ধকার। মোবাইল টর্চের আলোয় পথ চলতে চলতে ডোরার বিক্ষিপ্ত মনটা যেন আরো অস্থির হয়ে উঠতে লাগলো। ঝুনুর বাড়ির কাছাকাছি এসে ভয়টা যেন আরো চেপে ধরল ডোরাকে, কারণ সেখানে একটা ছোটখাটো জটলা চোখে পড়ল। কি হয়েছে? প্রায় দৌড়ে গেল ডোরা। ঝুনুর মা বেশ উত্তেজিত স্বরে বলল, আপনি ওই আওয়াজ খান শুনছিলেন দিদিমণি? কিসের আওয়াজ বলো তো? খানিক আগেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বটে এই সামনের রাস্তাটায়। এইগুলান ওই ডাইনির কারসাজি। আচ্ছা, ঝুনু কোথায়? ওর মা এদিক ওদিক তাকিয়ে একটু অন্যমনস্কভাবে বলল, মোর সাথেই তো ছিল বটে, এখন আবার কোথায় গেল? এ তো চঞ্চল না বেটেটা। সত্যি সামনের রাস্তায় বিরাট জটলা, পুলিশ সঙ্গে স্থানীয় লোকজনের ভিড়।
ডোরাকে দেখেই পুলিশ ইন্সপেক্টর এগিয়ে এলেন। ম্যাডাম, আপনি এখানে? ওকে একটু আড়ালে ডেকে ফিসফিস করে ডোরা বলল, আরে কি বলবো আপনাকে, বড্ড বিপদে পড়ে গেছি। একজন অপরিচিত মহিলা আমার ঘরে এসে হাজির হলেন হঠাৎ। বললেন মারাত্মক বিপদ, সম্ভবত সত্যিই কেউ ফলো করছিল ভদ্রমহিলাকে। ইন্সপেক্টর বাগচি বিস্মিত হয়েছেন রীতিমতো। বলেন কি? কিছুক্ষণ আগে তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সবচেয়ে আশ্চর্য, গাড়ির ভেতরে কাউকে পাইনি আমরা। আশেপাশে তল্লাশি চালিয়েও কোথাও কোনো সন্দেহজনক কাউকে খুঁজে পাইনি। পাবেন কি করে, সে তো আমার বাড়িতেই আশ্রয় নিয়েছে। তবে এত রাতে অপরিচিত কাউকে দরজা খোলা আপনার ঠিক হয়নি ম্যাডাম। স্যার থাকলে কোনো ব্যাপার নয়, কিন্তু উনি নেই যখন। আরে উপায় ছিল না, একজন অসহায় মহিলা বিপদে পড়েছেন, তাড়িয়ে দেব কি করে বলুন? দিনকাল ভালো নয় ম্যাডাম, একের পর এক এলাকার লোকজন নিখোঁজ হচ্ছে। এদের তো সেই ডাইনির ভূতই মাথায় চেপে আছে। যাকগে, চলুন আমি যাচ্ছি আপনার সঙ্গে। ওই মহিলাকে কিছু জেরা করে প্রয়োজন হলে না হয় থানায় নিয়ে যাব। তখনও লোকজনের টুকরো টুকরো কথা ডোরার কানে আসছিল। বেশ কিছুক্ষণ আগেই নাকি একটা মারাত্মক শব্দে দু একজনের ঘুম ভেঙে যায়। বাড়ির বাইরে বেরিয়ে একটু এগোতেই তারা বুঝতে পারে কোনো দুর্ঘটনা ঘটে গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটা বড় গাড়ি সোজা এসে ধাক্কা দিয়েছে বটগাছের গুঁড়িতে। এমনভাবে দরজাটা দুমড়ে গেছে যে হাজার চেষ্টা করেও সেটা খোলা যায়নি। গাড়ির ভেতরে তো কেউ নেই, নিশ্চয়ই ডাইনি নিয়ে গেছে তাকে। পুলিশ দেখেই স্থানীয় লোকজন আরো ভিড় বাড়িয়েছে ততক্ষণে। ইতিমধ্যেই ইন্সপেক্টর বাগচির দিকে উদ্বিগ্ন মুখে এগিয়ে এসেছে দু একজন। বাবু, কিছু করুন, একেও ডাইনি খেয়েছে, আর কত লোক যে পড়বে। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে ছুটে এলো জুনুর মা। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, স্যার বড় বিপদ হয়ে গেছে বটে। মোর জুনুকে ওই ডাইনিটা মেরে ফেলেছে। সাধু বাবা মনে হয় ওকে বাঁচাতে চেষ্টা করেছিল, ওকেও শেষ করে দিচ্ছে। ওদের লাশ ওই বড় মাঠে পড়ে আছে স্যার। স্যার শিগগির চলেন, স্যার শিগগির চলেন। কয়েকজন পুলিশকে সেখানে যাওয়ার নির্দেশ দিতে দিতেই বেজে উঠল ইন্সপেক্টর বাগচির মোবাইল। অরুণ স্যার কলিং। কি ব্যাপার, এত রাতে স্যার ফোন করছেন কেন? হ্যালো, হ্যাঁ স্যার। অপর প্রান্ত থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো। এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। খুব মন দিয়ে শুনুন যেটা আমি বলছি আপনাকে। যে কারণে কলকাতা এসেছিলাম সেই কাজ মোটামুটি খানিকটা এগিয়েছে। ইনফরমারের খবর যা আছে তাতে সেই মারাত্মক সিরিয়াল কিলারকে ধরে ফেলবই আমরা। ডাইনির নামে পরপর সিরিয়াল কিলিং চলছে, আপনি চোখ কান খোলা রাখবেন। আর হ্যাঁ, ওদিকে খবর কি? স্যার কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার বাড়ির কাছেই। আমি এখানেই আছি। দুটো মার্ডারও হয়েছে স্যার। পরিস্থিতি একেবারেই ভালো নয় স্যার। তাই নাকি? শুনুন মিস্টার বাগচি, হ্যালো হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। কথাগুলো সত্যিই যেন আর ঠিক মতো শোনা যাচ্ছে না, লাইনটা কেটে যাচ্ছে বারবার। ম্যাডাম একটু তাড়াতাড়ি চলুন, আপনাকে পৌঁছে দিয়েই বড় মাঠে যেতে হবে। দুটো বডিকেই পোস্টমর্টমে পাঠাতে হবে। সত্যি এবার ভয় করছে জানেন, পরপর খুন, এ তো মারাত্মক খুনি। হ্যাঁ ম্যাডাম, আপনি খুব সাবধানে থাকবেন। কথা বলতে বলতে ডোরার সঙ্গে বাড়ির দরজায় প্রায় পৌঁছে গিয়েছেন ইন্সপেক্টর বাগচি। কাঁপা গলায় ডোরা বলে ওঠে, আপনি যান এবার, আমার জন্য চিন্তা করবেন না। বলতে বলতেই ডোরা দরজা খুলে ঢুকে পড়েছে ঘরের ভিতরে। ইন্সপেক্টর বাগচি একটু অবাক হলেন। লাইট তো চলে এসেছে, তাহলে ঘরের ভেতর এত অন্ধকার কেন? ম্যাডাম এত অন্ধকার কেন? সেটাই তো আশ্চর্য, আমি তো লাইট জ্বালিয়ে গেছিলাম, এখনো সুইচ তো অন করাই রয়েছে। কি হলো বলুন তো? মোমবাতি নিভে গিয়ে ঘরটা কালো অন্ধকারের চাদরে ঢেকে রয়েছে এখন। ফিউজ উড়ে গেছে কি? আমি দেখছি ম্যাডাম। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে
খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকেই অতি সাহসী ইন্সপেক্টরেরও বুকটা কেঁপে উঠল সামান্য। তিনি সোজা সামনের দেওয়ালে আলো ফেলতেই তার নীলচে দেওয়ালে প্রতিফলিত হয়ে যেন ছিটকে গেল চারপাশে। ঠিক তখনই ওর মনে হলো দু এক ফোঁটা তরল জাতীয় কিছু যেন গড়িয়ে আসছে পাশের সোফা থেকে। হাত দিয়ে বুঝলেন জিনিসটা চটচটে কিছু। আরে এ তো রক্ত! মোবাইল টর্চের আলোটা পুরোপুরি সোফার উপর পড়তেই আর্তনাদ করে উঠলেন ইন্সপেক্টর। সেখানে পড়ে আছে একজন মহিলার রক্তাক্ত দেহ। তার গলার নলি কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে কেটে ফেলেছে। সেখান থেকে ক্রমাগত রক্তক্ষরণ হয়ে ভিজে গেছে মহিলার দেহের পোশাক। সেই রক্ত গড়িয়ে নেমে আসছে নিচের দিকে। মহিলার চোখ বিস্ফারিত, জিভটা একপাশে ঝুলে পড়েছে। ওহ, কি মারাত্মক দৃশ্য! ম্যাডাম, কোথায় আপনি? শুনতে পাচ্ছেন? ম্যাডাম, কোথাও যাবেন না, খুব সাবধান। সেই মারাত্মক খুনি কিন্তু এই ঘরেই ঢুকেছে বলে মনে হচ্ছে। কোনো সাড়া এলো না অপর প্রান্ত থেকে। ম্যাডাম, শুনতে পাচ্ছেন? যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটে যেতে পারে। বি কেয়ারফুল ম্যাডাম। কিছু বুঝে ওঠার আগেই চকিতে কেউ ঝাঁপিয়ে পড়ল ইন্সপেক্টর বাগচির ওপর। ভেসে এলো একটা হিস হিসে কণ্ঠস্বর। আমাকে ধরা অত সহজ নয় ইন্সপেক্টর। তাহলে যার সঙ্গে সংসার করছি সে অন্তত আমাকে ধরে ফেলত। পরদিন কাক ভরেই মুঠোফোনের শব্দে ইন্সপেক্টর অরুণ রীতিমতো চমকে উঠলেন। সারা রাত কাজের পর একটু চোখ লেগে এসেছিল ভোরের দিকে। স্যার, থানা থেকে অমূল্য বলছি। গতকাল রাত্রে ইন্সপেক্টর বাগচি খুন হয়েছে। হোয়াট? ঠিক তখনই আবার বেজে ওঠে মুঠোফোন। কানে নিতেই ফুঁপিয়ে ওঠে ডোরা। সর্বনাশ হয়ে গেছে জানো তো। পিছনের মাঠে প্রচুর লোকজনের চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ছুটলাম ওখানে, গিয়ে দেখি ইন্সপেক্টর বাগচি। জানি, ডিপার্টমেন্ট থেকে এইমাত্র ফোন এসেছিল। সবাই তো বলছে ডাইনি ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, একের বেশি শিকার ধরছে একসঙ্গে। ঝুনুকে পর্যন্ত ছাড়েনি জানো। কথা শেষ করতে পারে না, কান্নায় ভেঙে পড়ল ডোরা। ওসব ফালতু কথায় কান দিও না প্লিজ। নিজের খেয়াল রাখো। আমি না ফেরা অবধি একটু সাবধানে থেকো। তাড়াতাড়ি ফেরো প্লিজ, ভয় হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। ফোনটা রাখার পরেই একটা পৈশাচিক হাসি ফুটে উঠল ডোরার মুখে। ঝুনু ওকে সন্দেহ করতে শুরু করেছিল। পরপর দুদিন রাতে ফলো পর্যন্ত করেছিল ডোরাকে। যদিও ডোরাকে ধরা অত সহজ নয়। শেষ পর্যন্ত মিসেস সেনকে সাবধান করতে পৌঁছে গিয়েছিল বাথরুমের জানলায়। ভাগ্যিস ভদ্রমহিলা ভয় পেয়ে পড়ে গিয়েছিল, তাই তো পেন কিলার বলে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিল। মৃত্যু যন্ত্রণা বুঝতে পারল না মহিলা। শিকার নিজেই যদি এসে ধরা দেয়, তার উপর নির্মম হতে ইচ্ছা করে না ডোরার। ভয় দেখাতেই শিকার যে নিজেই শিকারীর ফাঁদে এসে ধরা দেবে কে জানত। কিন্তু যে নেশাটা খেলা করে রক্তে, তাকে যে উপেক্ষা করা সহজ নয়। ঝুনুকে বাঁচিয়ে রাখা ডোরার জন্য এবার বিপজ্জনক হয়ে পড়েছিল। ও যে তান্ত্রিকের বাড়ি খবর দিতে ছুটবে, এটা আন্দাজ করতে অসুবিধা হয়নি। রাস্তাটা সেজন্যই তো চিনে এসেছিল। সোজা ধাওয়া করেছিল ঝুনুকে, পালানোর চেষ্টা করেও পারেনি মেয়েটা। ওর লাশটা সরাতে গিয়েই মুখোমুখি হলো তান্ত্রিকটার। কোথা থেকে ধূমকেতুর মতো ছুটে এলো লোকটা। আজ আপনার খেলা শেষ করব। আমি তো তান্ত্রিক নই, পুলিশের ইনফরমার। এতদিন ধরে চেষ্টা করে এবারে আপনার খোঁজ খবর সব জোগাড় করে ফেলেছি। আমি জুনুকে সাবধান করে দিয়েছিলাম। ইস, শেষ রক্ষা হলো না। মেরে ফেললেন তো মেয়েটাকে। ডোরাকে মাটিতে ফেলে চেপে ধরেছিল লোকটা।
ডোরা ফুঁসে উঠেছিল। আরেকজনকে সাবধান করতে গিয়েছিলি তাই না? মেরে দিয়েছি তাকে। শয়তান, আমি বুঝে গেছি তুই সাধু বাবা নয়। পুলিশকে বলে দিবি তাই না? এত সহজ নয়। সোজা লোকটার গলা লক্ষ্য করে ছুরিটা চালিয়ে দিয়েছিল ডোরা। ওর নিশানা ভুল হয় না কোনোদিন। মুরগির মতো মানুষের গলা নলি কেটে আজকাল একটা অদ্ভুত আনন্দ পায় ডোরা। রক্ত রক্ত তো ছোট থেকেই ভালোবাসে। ছোটবেলাতেই ইচ্ছে করে নিজের হাত কেটে ফেলে রক্ত খেয়েছি কতবার। কি যেন নাম রোগটার? ক্লিনিক্যাল ভ্যাম্পারিজম। বাবা দেখতে পেয়ে খুব ভয় পেয়েছিল একদিন। শিউরে উঠে বলেছিল, কি করছিস মামনি? তুই তুই কি পাগল? এই এই একদম পাগল বলবে না। শরীরের মতো মনেরও অসুখ হয়। আমরাও তো দুজনে অফিস নিয়ে ব্যস্ত। কতটুকু সময় দিতে পারি মেয়েটাকে? ডাক্তার দেখালে সব ঠিক হয়ে যাবে। এখনো জলছবির মতো পরিষ্কার চোখের সামনে ভেসে ওঠে সেই ছবিগুলো। ছোটবেলাটা বড্ড একাকিত্ব ঘিরে থাকতো ডোরাকে। ঠাকুমা কিংবা দিদা কেউ ওদের বাড়ি আসতো না। কোনো আত্মীয় স্বজনকে ডোরা দেখেনি কোনোদিন। বড় হয়ে কারণটা অনুমান করতে পেরেছিল। বনেদি বাড়ির ছেলে হয়ে খ্রিস্টান মেয়েকে বিয়ে করাটা সেই সময় কেউ ভালো চোখে দেখেনি। ডোরার বাবা সৌরভ চ্যাটার্জি তাই ওর মা মারিয়াকে নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করতেন। উত্তর কলকাতার শোভাবাজারের কাছাকাছি একটা বিরাট বাড়ি কিনেছিলেন ওরা। দুজনেই ভালো চাকরি করতেন। খুব ছোটবেলায় যে কাজের মাসি ডোরাকে দেখাশোনা করত, সে প্রায় দিন ওকে ঘরে বন্ধ করে কোথায় যেন ঘুরতে চলে যেত। খাবার ঢাকা দিয়ে রেখে যেত। ভয় দেখাতো সব সময়। বাবা মাকে বলে দিলে কোনো একটা বিপদ হবে, এই ভয় থেকেই কাউকে কিচ্ছু বলেনি ডোরা। একা বিশাল বাড়িতে ভীষণ ভয় করত ডোরার। একদিন একা একা খাবার খেতে গিয়ে কাঁচের প্লেটটা ভেঙে ফেলেছিল। কাঁচ তুলতে গিয়ে হাত কেটে গিয়েছিল অনেকটা। কিংকর্তব্য বিমূঢ় হয়ে রক্তটা চুষে নিয়েছিল সেদিন। অদ্ভুত নোনতা স্বাদটা সেই প্রথম পেয়েছিল। এরপর তো ইচ্ছে করে হাত কেটেছিল দু একবার। চিন্তায় অস্থির হয়ে পড়েছিল বাবা মা। মা তো রেগে কাজের মহিলাকে তাড়িয়েই দিয়েছিল। নতুন একটা আন্টি এসেছিল। ডোরাও বড় হচ্ছিল ধীরে ধীরে। তারপর থেকে রক্ত না খেলেও রক্ত ভীষণ পছন্দের হয়ে উঠেছিল। রান্নাঘরে রাখা চাকু দিয়ে ছোট ছোট প্রাণীকে টুকরো করে ফেলত চকিতে। যেদিন একটা বিড়ালের গলার নলি কেটে দিয়েছিল আর ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল, সেদিন কিন্তু ডোরার একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। কাজের মহিলাটি দেখে ফেলেছিল। ভয় ঠকঠক করে কেঁপেছিল সে। তারপর কোনো মতে কাজ ছেড়ে পালিয়ে বেঁচেছিল। বাবা মা বুঝতে পেরে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল। ভেবেছিল মেয়ে হয়তো পুরোপুরি ঠিক হয়ে যাবে। নিয়মিত কাউন্সেলিং আর মেডিসিন চলেছে বহু বছর। না, পুরোপুরি ঠিক হয়নি ডোরা। তবে সেটা কেউ বুঝতে পারেনি আর। ভেবে নিয়েছিল ও হয়তো ঠিক হয়ে গেছে। আসলে বড় হবার সঙ্গে সঙ্গে সেই প্রবৃত্তিটা প্রচ্ছন্ন আকার নিয়েছিল ধীরে ধীরে। অরুণ ওর জীবনে হঠাৎ এলো একদিন। ওকে ভালোবেসে ফেলল। হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিতে বাবা একটু অখুশি হয়ে সেদিন বলেছিল, তোর রোগটার কথা বলেছিস অরুণকে? দীর্ঘদিন কিন্তু আমাদের ট্রিটমেন্ট করাতে হয়েছে তোকে। এখন তুই অনেকটা সুস্থ, কিন্তু মেডিসিন তো নিতে হয়। ডোরা চিৎকার করে নিজের সুন্দর চুলগুলো মুঠো করে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিল সেদিন। আমার ক্ষতি করতে চাও তুমি? সব বলে দেবে অরুণকে না? সব বলে দেবে? আমার ছোটবেলার কথা বলে দেবে তুমি? শক্ত দেওয়ালে অনবরত মাথা ঠুকেছিল ডোরা। ভয়ে বাবা মা আর কিছুই জানাতে পারেনি অরুণকে। হয়তোবা মেয়ের বিয়ে দিয়ে ওরা ভীষণ নিশ্চিন্ত হয়েছিল। বিয়ের পরেই
ডোরা জঙ্গলমহলের এই ছোট্ট গ্রামে চলে এসেছিল অরুণের সঙ্গে। এখানে এসে থেকেই সময় কাটছিল না ডোরার। একাকিত্ব যেন চেপে ধরছিল ধীরে ধীরে। একদিন অরুণের বইয়ের আলমারি গুছিয়ে রাখতে গিয়ে একটা বই পেয়েছিল ডোরা। অদ্ভুত কিছু তথ্য ছিল সেখানে। ভয় শিউরে উঠেছিল বারংবার। এলিজাবেথ বাথরি, এই মহিলাকে নিয়ে তো বরাবর অদম্য কৌতূহল ছিল ডোরার। ছোটবেলায় কতবার মায়ের কাছে গল্প শুনতে চেয়েছে। এই মহিলা ওর বড্ড পছন্দের। পরবর্তীতে ড্র্যাকুলাকে নিয়ে লেখা প্রচুর বই পড়তে পড়তে এই মহিলা সম্পর্কে জেনেছিল ধীরে ধীরে। বুডাপেস্টের এক সম্ভ্রান্ত ঘরের মহিলা বাথরি, যার হাতে খুন হয়েছিল 600-র বেশি মানুষ। শুধু তাই নয়, নিজের যৌবন ধরে রাখতে সেই মহিলা তার শিকারদের রক্তও পান করত বলে অভিযোগ। ইতিহাসে তাকেই সবচাইতে নিষ্ঠুর মহিলাদের মধ্যে একজন বলে গণ্য করা হয়। তাকে কাউন্টেস এলিজাবেথ বাথরি নামেই অভিহিত করা হয়। কাউন্টেস বাথরি তার শিকারদের নির্যাতন করার জন্য মারাত্মক নৃশংস পদ্ধতি ব্যবহার করত। এমনকি প্রতিটি হত্যার পর শিকারের রক্ত পান করত বলেও মনে করা হয়, কারণ তার বিশ্বাস ছিল রক্তপান তার যৌবনকে ধরে রাখতে সাহায্য করবে। এই বই পড়তে পড়তে ডোরার কেমন যেন একটা বিশ্রী অস্বস্তি শুরু হয়েছিল। হ্যাঁ, রক্তের নেশাটা জেগে উঠেছিল আবার। আসলে হয়তো কিছুই বদলে যায়নি। ডোরার মধ্যে থাকা রক্ত লোলুপ নেকড়েটা আবার একদিন জেগে উঠল ধীরে ধীরে। এটা তো নতুন কিছু নয়। রোজ রাতেই তো লুকিয়ে শিকার ধরতে বের হয় ডোরা। দুধে ঘুমের ওষুধ মেশানো থাকে বলে অরুণ টের পর্যন্ত পায় না। যদিও এইভাবে কতদিন চলবে তা ডোরা জানে না। হয়তো নতুন কোনো কৌশল ভাবতে হবে আবার। অরুণ যে কতদিন নিরাপদ সেটাই বা কে বলতে পারে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠছে ধীরে ধীরে। তবে গতকাল মনটা সত্যি ফুরফুরে হয়ে গেছে। একসাথে এতগুলো শিকার, কি যে পরম তৃপ্তি। রক্তের নেশাই তো ওর একমাত্র নেশা। সেই মারাত্মক নেশাই তোকে খুনি বানিয়েছে ধীরে ধীরে। শুধু উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় থাকে সে। ডাইনির ভয়ে এলাকার লোক কাঁপছে দিন রাত। তারা কি কোনোদিন জানবে ঘাতক তাদের চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে? চুপি চুপি প্রতি রাতে সে বের হয় শিকারের সন্ধানে। যে কোনো দিন এলাকার জেগেও পরিণত হবে সেই ঘাতকের শিকারে। তাদের খুন করে নিজের লালসা নিবৃত্ত করবে এক মারাত্মক আততায়ী। মানুষের জীবন বড়ই অনিশ্চিত। রাত গভীর হলে চুপি চুপি ঘাতক ঠিক কার পিছনে কখন এসে দাঁড়াবে কে জানে। কখন যে কার পালা আসে কে বলতে পারে। আমাদের আজকের গল্পের প্রশ্ন, ডোরা যে রোগে আক্রান্ত ছিল রোগটির নাম কি? আপনারা কমেন্ট বক্সে নিজেদের উত্তর জানান। সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে ঘোষণা করব। শুনছিলেন আজকের গল্প লেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়ের কলমে চুপি চুপি আসে। আজকের গল্প পাঠে ছিল দেবাঞ্জন। ডোরার চরিত্রে পৃথা, অরুণ রূপঙ্কর, তান্ত্রিক ওরফে ইনফর্মার পার্থ, সবিতা মৌলি, ঝুনুর মা বর্ণালী, পুলিশ ইন্সপেক্টর ফিদা, গ্রামবাসী দেবাঞ্জন, অমূল্য সায়র, ডোরার বাবার চরিত্রে RNM অভিষেক। গল্পের সূত্রধার আমি আইভি। নাট্যরূপদানে মোহর, শব্দ সংযোজন ও আবহে সায়র, প্রচ্ছদ শ্রাবর্ণ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করুন কাহিনী ক্লাসিক্স, কাহিনী শোনার ক্লাসিক ঠিকানা।